আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে কাল ভোট গ্রহণ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। ৮ শতাধিক বুথে পৌঁছেছে সরঞ্জাম। আজ রাত ৮টা থেকে দুদিন ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিটি কেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকছে বিজিবি। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে দলের দ্বিবার্ষিক সম্মেলনে বললেন মির্জা ফখরুল। চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আইএমএফ এর কাছে $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাত পোহালেই মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। দীর্ঘ 6 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট আয়োজনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত রাতে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ডাকসু নির্বাচন ভোটের আবহ তৈরি করেছে গোটা দেশে। এই নির্বাচন জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। টানা প্রচারণা আর কথা লড়াইয়ের পর এখন ভোটের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রতিনিধি নির্বাচনের রায় দেওয়ার অপেক্ষায় প্রায় 40,000 শিক্ষার্থী। তবে সারা দেশের মানুষেরই নজর এখন ডাকসু নির্বাচনের দিকে। ডাকসুর কেন্দ্রীয় সংসদের 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 470 জন প্রার্থী। কেবল ভিপি পদে লড়ছেন 44 জন। জিএস পদে 19 ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 25 জন। শিক্ষার্থীরা প্যানেলভুক্ত ও স্বতন্ত্র হয়ে অংশ নিচ্ছেন এই নির্বাচনে। তবে বেশিরভাগ আলোচনা ভিপি প্রার্থীদের ঘিরে। ছাত্রদল মনোনীত প্যানেল, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের প্যানেল, বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ মোট 10টি প্যানেল রয়েছে ভোটের লড়াইয়ে। ভিপি পদে বেশি আলোচনায় রয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, শিবিরের সাদিক কায়েম, বাকছাসের আব্দুল কাদের ও বৈষম্য বিরোধী প্যানেলের উমামা ফাতেমা। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এফ রহমানের উদ্যোগে গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। 3 দশক পর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। পরে নানা সময়ে ঐতিহাসিক ভূমিকার কারণে দেশের দ্বিতীয় সংসদ বলা হয় ডাকসুকে। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে নেতৃত্ব দেয় ডাকসুর প্রতিনিধিরা। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানেরও সম্মুখ সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ডাকসু নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক নানা হিসেব নিকেশ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে লেগে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? আর সেই সাথে আমাদেরকে এটাও জানাবেন যে কাল প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে। প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে ইতিমধ্যেই ব্যাপকভাবে জমে উঠেছে সেটা নিশ্চয়ই এতদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশেষ করে যারা খবরাখবর রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ডাকসু নির্বাচনের, তারা খুব ভালো মতোই বোঝেন। আপনি জানেন যে ভোট আগামীকাল, সময় হাতে খুবই কম। এখন প্রচারণার সুযোগ নেই, রাতেই শেষ হয়েছে গতকাল। সার্বিকভাবে যে পরিস্থিতি আমরা এখন দেখছি দুপুর পর্যন্ত, অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত পরিস্থিতি সবকিছুই ছিল একরকম অভিযোগ মুক্ত, প্রায় অভিযোগ মুক্ত। কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রদল একটি সংবাদ সম্মেলন করেছেন। ছাত্রদল ঠিক না, ছাত্রদল সমর্থিত যে প্যানেল আবিদ, হামিম এবং মায়েত পরিষদ, তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে তাদের যে আইডি, কারো কারো আইডি হ্যাক
অ্যাটাক হয়েছে, সাইবার অ্যাটাক হয়েছে, এবং এই অ্যাটাক হওয়ার কারণে তাদের পেজগুলো বা আইডি গুলো এখন আর অনেকটা ডিসেবল হয়ে গেছে। তো এই বাস্তবতায় তারা মনে করছেন যে পেজে তাদের যে নানা রকমের বেশ কিছুদিন ধরে প্রচার প্রচারণার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেসব বিষয় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছেন, এবং তারা আশা করছেন যে শিক্ষার্থীরা তাদের ব্যালটের মাধ্যমে এর জবাব দিবেন। এর বাইরে গিয়ে আমরা অন্য যে প্রার্থীগুলো রয়েছে তাদের মধ্যে বিশেষ করে ধরে নেওয়া হচ্ছে যে আবিদের সঙ্গে সবচেয়ে বেশি বা ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে শিবিরের যে সমর্থিত প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের সবচেয়ে বেশি কম্পিটিশন হবে এমনটা ধারণা করছেন অনেকে। সেই প্যানেলের অন্য কোন রকমের কোন শিক্ষার্থীর সঙ্গে এখনো পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি, যদিও আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে তারা বেশ কিছু আলোচনা, কথাবার্তা কিংবা টকশোর মতো বা এই ধরনের প্রক্রিয়াগুলোকে কিছুটা অ্যাভয়েড করেছে। কালকে নির্বাচন, আজকে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, সার্বিক বিষয়গুলো নিয়ে তারা এটা করেছে। যদিও ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তাদের ইঙ্গিত ছিল ঠিক তাদেরই দিকে, এমনটা বোঝা যাচ্ছিল। এর বাইরে গিয়ে আমরা কথা বলেছি অন্য যে ভিপি প্রার্থী রয়েছেন আরেকজন বিনিয়ামিন মোল্লা, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন যে এসব এক ধরনের নাটক বলে তিনি উল্লেখ করেছেন, এবং এগুলোর মাধ্যমে ভোটারদের ভোট প্রত্যাশার বা ভোট বাড়ার কিংবা এই বিষয়গুলোকে সামনে নানাভাবে উপস্থাপন করে ভোটারদের একটা সিম্প্যাথি পাওয়ার একটা প্রচেষ্টাও বলেও তিনি মনে করেন। একই সঙ্গে তিনি মনে করেন যে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বোঝেন, জানেন কারা এই ক্যাম্পাসের জন্য দীর্ঘ সময় তাদের পাশে ছিলেন এবং থাকবেন, কারা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসুর জন্য প্রত্যাশা করেছেন বা আন্দোলন করেছেন। এসব বিষয়গুলো তারা সামনে আনছেন এবং বিবেচনা করার জন্য শিক্ষার্থীদেরকে বলছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত আমাদের বড় পরিসরে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না। এর বাইরে আপনি শুরুতে বলেছিলেন যে ভোটের প্রস্তুতি কেমন। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, কার্জন হল আপনারা দেখেছেন খবরের মাধ্যমে, এটিএন বাংলার, এছাড়াও আমরা টিএসসির যে কেন্দ্র রয়েছে সেখানেও গিয়েছি। সবকিছুই প্রস্তুত, এখন শুধু ভোটের অপেক্ষা। এদিক দিয়ে যেমন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদ বলছেন যে ভোট বিপ্লব হবে এবং তার মাধ্যমে তারা প্রত্যাশিত যে ভোট সেটা পাবেন এবং বিজয়ী হবেন। এভাবে অন্য যে প্রার্থীরা রয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু সামনের কালকের যে দিনটা রয়েছে সেখানে প্রমাণ হওয়ার সুযোগ রয়েছে, এবং সবাই প্রত্যাশা করছেন, যেহেতু সবাই ভোটমুখী, কালকের দিনের যে ভোটটা 24-এর অভ্যুত্থানের পরে যে ভালো একটা ভোটের প্রত্যাশা ডাকসু নির্বাচনের মাধ্যমে, এই নির্বাচনে যারা প্রার্থী নির্বাচিত হবেন, যে প্যানেল এর বেশি প্রার্থী আসবেন, তার উপরে নির্ভর করে আগামী নির্বাচনেরও গতিবিধি কিংবা নানা রকম হিসেব নিকেশের কথা ইকরামুল হক সায়েম বলছিলেন। সবকিছু মিলিয়ে সত্যিই কিন্তু এমনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দিকে এখন সবাই তাকিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত এই ভোটটা কেমন হয়। আর অন্য প্রার্থীদের যে আলোচনা, কথা কিংবা বক্তৃতা কিংবা নানা রকমের মত, দ্বিমত কিংবা অভিযোগ, সেসব নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আজ রাত থেকে আগামী বুধবার রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। ভোট গ্রহণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি কেন্দ্রে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, কাল ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি থাকবে বিজিবি। কাজেই আমি আহ্বান জানাবো আমাদের প্রবেশদ্বারগুলোতে পুলিশ এবং তাদের বিভিন্ন বাহিনী অত্যন্ত তৎপর আছে, যাতে করে বাইরের কোনো শক্তি, বাইরের কোনো দুষ্কৃতিকারী, বাইরের কোনো দুষ্ট লোক ভেতরে ঢুকে আমাদের শিক্ষার্থীদের এই আনন্দঘন পরিবেশকে নষ্ট করতে না পারে। কাজেই আমি আহ্বান জানাবো আমাদের শিক্ষার্থীদের যে তোমাদের শিক্ষকরা এখানে অতন্ত্র প্রহরীর মতো আছে, নিরাপদে নির্বিঘ্নে তোমরা এখানে এসে ভোট দিয়ে যাবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ ব্যাপারে সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি আরেক সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর কাছে। তিনি আছেন অপরাজয় বাংলায়। বাবু, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কোনো শঙ্কা আছে কি? তো হ্যাঁ, যেমনটি আপনি শুনছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি বলছিলেন যে তারা ভোটটি নিরপেক্ষ, সুষ্ঠুভাবে এবং নিরাপদে সম্পন্ন করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই কিন্তু করেছেন।
আমি সকালবেলা এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি তখন কিন্তু প্রবেশ মুখ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন আমি দেখতে পেয়েছি এবং বিভিন্ন পয়েন্টে 6 জন 7 জন করে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কাজ করছেন, সার্বক্ষণিক তারা মনিটরিং করছেন, পর্যবেক্ষণ করছেন কে বা কারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে এবং চলে যাচ্ছে, এই সব বিষয় কিন্তু তারা দেখভাল করছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু এই নির্বাচনটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে কিন্তু একটি বৃহৎ আয়োজন হতে চলেছে। সেই ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাস এবং ভোট কেন্দ্রের কাছাকাছি যে অবস্থানগুলো রয়েছে সেই সব অবস্থানের বিবেচনায় তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। প্রথম স্তরে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে রোভার স্কাউট এবং রেঞ্জের যে সদস্যরা রয়েছে তারা থাকবে, দ্বিতীয় স্তরে থাকবেন শিক্ষকরা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কর্মকর্তারা রয়েছেন তারা থাকবেন এবং তৃতীয় স্তরে সবচেয়ে বাইরের স্তরে থাকবে পুলিশের সদস্যরা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসের চারপাশে কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য কালকে মোতায়েন করা হবে এবং তারা স্ট্রিক্ট একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে সকাল 7টা থেকে অর্থাৎ আগামীকাল সকাল থেকে পরের দিন 10 তারিখ রাত পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না। কেবলমাত্র কার্ডধারী যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাই কেবল ঢুকতে পারবেন তাদের পরিচয়পত্রটি দেখিয়ে। এরকম একটি কড়া নিরাপত্তা বলয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে এবং এর প্রতিফলন কিন্তু আমরা এরই মাঝে দেখতে পাচ্ছি। তো এরকম একটি সার্বিক পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা কিন্তু বেশ আশ্বস্ত। তারা বলছেন যে নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা উদ্রেক এখানে হবে না, কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই তারা নির্বিঘ্নে তাদের পছন্দের যে প্রার্থী আছেন তাদেরকে নির্বাচিত করতে পারবেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণের জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম রয়েছে, ব্যালট বাক্স সহ ব্যালট পেপার সহ ভোট গ্রহণগুলোকে তৈরি করা, এই সব কিন্তু শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আগামীকাল সকাল নাগাদ ব্যালট বাক্সগুলো এবং ব্যালট পেপারগুলো কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে, যেটি আমাদেরকে জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। তবে যারা প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রচারণাতে না থাকলেও এখনও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু জড়ো হচ্ছেন, দেখা যাচ্ছে তাদেরকে, এবং তারা গণমাধ্যমের সামনে কথা বলছেন না, এড়িয়ে চলছেন গণমাধ্যমকে। তবে প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু অনেক কনফিডেন্স দেখা যাচ্ছে যে তারা যাকে যাকে আমরা দেখেছি তারা সবাই কিন্তু আশা করছেন যে তারা আগামীকাল শিক্ষার্থীদের যে রায় রয়েছে সেই রায় পাবেন এবং তারা এই ভোটে নির্বাচিত হবেন। আমি আরেকটু জানিয়ে রাখি আপনাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও বেশ কয়েকটি কেন্দ্রে আসলে পরিদর্শন করেছেন এবং বিকেলেও তার বেশ কয়েকটি কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 8টি কেন্দ্রের 810টি বুথ রয়েছে। এই 810টি বুথে কিন্তু সার্বিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সুচারুভাবে সম্পন্ন করেছে প্রক্টোরিয়াল বডি যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা এখন এই ভোটের যে কার্যক্রম রয়েছে সেটি সকাল থেকে শুরু হওয়ার পর কি পরিস্থিতি দাঁড়ায় সেটি দেখার অপেক্ষায় সবাই আমরা আছি। তোহা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি বাবু, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী শিশির মনির জানান, জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না, একই সাথে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তিনি ভোটও দিতে পারবেন না। তারা চেয়েছিলেন রুল তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং ভিপি পদে নির্বাচন যেন স্টে করা হয়, সেই জন্যই তারা চেয়েছিলেন। তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হতে যাচ্ছে কাল রাত 12টায়। তাই প্রার্থী ও সমর্থকদের শেষ মুহূর্তের প্রচারণা ঘিরে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাস জুড়ে। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে। এদিকে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাম সমর্থিত ভিপি প্রার্থী অমর্ত্য রায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। আগামীকালও চলবে এই প্রক্রিয়া। রাকসু নির্বাচন কমিশন জানায়, এবার 23টি পদের বিপরীতে 259 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে 62 জন এবং হল সংসদের 17টি হলে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবশেষ তফসিল অনুযায়ী 11 সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রায় 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে বাগেরহাটে 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। সকাল 8টা থেকে হরতাল ও সড়ক অবরোধ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা ঢাকা মহাসড়কের দশানি, নওয়াপাড়া, কাটাখালী, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মংলা মহাসড়কের ফয়লা, মংলা বাসস্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালের অংশ হিসেবে তারা সকাল 8:30টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। দুপুর 12টার দিকে রাজধানীর স্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, রাজধানীতে মঞ্চ 71 ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শাহিন খান ও ছোটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবছর নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দুষ্কৃতকারীরা সবসময় সক্রিয় থাকে, তাদের প্রতিহত করা হবে। দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সনাতন সম্প্রদায়ের সমন্বয় বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। এবার দুর্গাপূজায় 33,000 মণ্ডপ হচ্ছে সারা দেশে। 24 ঘন্টা মণ্ডপ পরিদর্শনে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পূজা উপলক্ষে মেলা হবে না, কমিটির অনুমোদন নিয়ে কিছু দোকান বসতে পারবে।
মেলার নামে মদ ও গাঁজার আড্ডা বন্ধ করা হবে। সন্ধ্যা 7টার মধ্যে মণ্ডপ বিসর্জন করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহতে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোন অবস্থায় হবে, কোন রকমের কোন মেলা হবে না। বাট ওই ছোটখাটো 2-1টা দোকান থাকতে পারে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়, এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজেপির উপরে ওইটা হলো তাদের একটু বেশি ইসে থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বা ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগামী মাসে IMF এর বার্ষিক সভায় $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ ক্ষোভ জানিয়ে বলেন, দাতাদের কাছ থেকে $1-2 বিলিয়ন পেতে ঘাম বেরিয়ে যায়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আঞ্চলিক অস্থিরতা বাড়ছে। PKSF ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। ভাটির দেশ হিসাবে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষ তালিকায় বাংলাদেশ। বৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়ের প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে উপকূলের জীবনযাত্রা। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় ওইসব অঞ্চলের মানুষ জীবন সংগ্রাম করে টিকে আছেন। আর এসব কারণেই বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এখনো অনেকটাই বিদেশি ঋণ নির্ভর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে এফেক্ট করছে না, কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না। এবং ফলে আমরা যে ফান্ডিংটা পাওয়ার কথা, সেই ফান্ডিং এর জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি। ক্লাইমেট চেঞ্জ আপনার ফলে থেকে রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারকরা জানান, বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাবের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক অঙ্গন জানে না। তাই জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলো থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আগামী মাসে IMF এর বার্ষিক কনফারেন্সে এই বিষয়ে ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাহায্য সহায়তা দলে সেটা আসছে না। আর বাংলাদেশে $30 বিলিয়ন, আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেরিয়ে যায়। 1 মাস থেকে মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করি। আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের মধ্যে সমন্বয়ের তাগিদ দেন বক্তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক, বুদ্ধিজীবী ও গবেষক বদরুদ্দিন ওমরের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শেষবারের মতো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এরপর তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুপুরে নামাজে জানাজার পর জুরাইনে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। এর আগে প্রায় 1 মাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন লেখক, গবেষক ও বাম রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর। দেশে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন 580 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা 135 জন। এছাড়া নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 49, চট্টগ্রামে 94, ঢাকা বিভাগে 85, ঢাকা উত্তর সিটিতে 32, দক্ষিণ সিটিতে 80, খুলনা বিভাগে 38, ময়মনসিংহে 17, রংপুরে 3 আর সিলেটে 1 জন রয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল এয়ারসেল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। গত রাতে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখল বাংলাদেশ, যেখানে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে লালচে রং ধারণ করে চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় একে বলে ব্লাড মুন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশ সময় রোববার রাত 9:27 চন্দ্রগ্রহণ শুরু হয়। রাত 12:11 হয় কেন্দ্রীয় গ্রহণ। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন শুরু হয় রাত 12:53। গ্রহণ থেকে চাঁদ সম্পূর্ণরূপে বেরিয়ে স্বাভাবিক রূপে ফেরে রাত 2:56। 2022 সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জানা যায় পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকা থেকে চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা গেছে। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় 90% এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায়নি। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানিটি বন্ধ না করে তা চালু রাখার দাবি জানিয়েছেন আমানতকারীরা। বলেন, প্রতিষ্ঠানটি বন্ধ হলে লক্ষাধিক আমানতকারী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আমানতকারীরা বলেন, পিপলস লিজিং কোম্পানিটির ডিফল্টার ঋণ খেলাপি মালিক ও গ্রাহকদের বিপদে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের বাঁচাতে প্রতিষ্ঠানটি বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এর আগে প্রতিষ্ঠানটি আরও একবার বন্ধ করা হয়েছিল জানিয়ে আমানতকারীরা বলেন, সে সময় থেকে উচ্চ আদালতের তত্ত্বাবধানে পিপলস লিজিং চালু হলে কয়েক হাজার আমানতকারী তাদের অর্থ ফেরত পান। বর্তমানে কোম্পানিটি শেয়ার বাজারে প্রবেশ করেছে এবং ব্যবসা পরিচালনা করে লাভজনক পর্যায়ে আছে বলে জানান তারা। এ অবস্থায় কয়েকজন দুর্নীতিপরায়ণের স্বার্থ রক্ষা করতে গিয়ে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানিটি পুনরায় বন্ধ করে লক্ষাধিক গ্রাহককে বিপদগ্রস্ত না করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান আমানতকারীরা। বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, লিজিং থেকে লুটপাটে করা আত্মসাৎ করে যেটুকু সম্পদ আত্মসাৎকারীরা দেশে বিদেশে নিয়ে গেছে সেটা আপনারা উদ্ধার করুন। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী 1400 কোটি টাকা আদায় করতে সহযোগিতা করুন এবং এই অর্থ আদায় করে নিরীহ আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করুন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের গাড়ি প্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে মেঘনা গ্রুপের কিয়া বাংলাদেশ আনুষ্ঠানিক উদ্বোধন করল কিয়া স্পোর্টেজের। রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোডের শোরুমে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের অপারেশন ডিরেক্টর আশিক নবী, মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাইন্যান্স আবু বকর, হেড অফ মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিম, কিয়া চট্টগ্রামের হেড অফ অপারেশন মির্জা আহসান রেজা, মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সাজ্জাদ চৌধুরী। তারা বলেন, কিয়া স্পোর্টেজের মাধ্যমে এসইউভি এর জগতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। ব্যক্তিত্ব সম্পন্ন আধুনিক রূপ, প্রযুক্তি আর নান্দনিক ডিজাইনের সমন্বয়ে স্পোর্টেজ 2026 সম্পূর্ণ ড্রাইভার ফোকাসড। অনুষ্ঠানে শোবিজ তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন তাসনিয়া ফারিন, ফারজানা রিদি শেখ, সালমান মোহাম্মদ মুক্তাদির, দিশা ইসলাম সহ অনেকেই। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফিজিওথেরাপি পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েক হাজার ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী অংশ নেন। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ডাক্তার মেজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এম ইয়াসিন আলী, ডাক্তার প্রদীপ কুমার সাহা, ডাক্তার তোফায়েল হোসেন। এছাড়াও নিটোর ফিজিওথেরাপিস্ট অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার খেলার খবর। শারজায় ত্রিদেশীয় টি-20তে আফগানিস্তানকে 75 রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ স্পিনারদের সামনে সহজে রান তুলতে পারেননি সাহেবজাদা ফারহান ও শ্যাম আয়ুবরা। সর্বোচ্চ 27 রান আসে ফখর জামানের ব্যাটে। এছাড়া 25 রান করেন মোহাম্মদ নওয়াজ। তাতে
8 উইকেটে 141 রানের পুঁজি পায় সালমান আগার দল। জবাবে নওয়াজের স্পিন জাদুতে মাত্র 66 রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। 19 রান দিয়ে 5 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন নওয়াজ এবং ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডাকসুতে কাল ভোট উৎসব প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। 8 শতাধিক বুথে পৌঁছেছে সরঞ্জাম। আজ রাত 8টা থেকে দুদিন ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকছে বিজিবি। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে দলের দ্বিবার্ষিক সম্মেলনে বললেন মির্জা ফখরুল। চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আইএমএফ এর কাছে $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।